সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস ইসরায়েল পুরোপুরি যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে হামলা বন্ধের জন্য যে শর্ত দিল হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ, চাপে জো বাইডেন। ইউক্রেনের একাধিক যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া। এবার জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এবং সর্বশেষ জানিয়ে দিব কট্টর পুতিন সমর্থক অরবানের ইউক্রেন সফরের রহস্য কি, থাকবে বিস্তারিত। লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা, আর তা হল গাজা পূর্ণ যুদ্ধবিরতি। হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাশেম বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন। গতকাল প্রকাশিত সাক্ষাৎকার নেওয়া হয়েছে বৈরুতের উপকণ্ঠে। নাইম কাশেম বলেছেন, গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই থামিয়ে দেব। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে। তিনি বলেন, ওই যুদ্ধে থেমে গেলেই সামরিক সমর্থন আর কোন প্রয়োজন পড়বে না। তবে তিনি বলেছেন, কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয়। 40 মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন, গাজা যদি যুদ্ধবিরতি এবং কোন যুদ্ধবিরতি নয়, যুদ্ধ এবং যুদ্ধ নয় এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয়, কারণ অবহে ফলাফল প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে আছে। এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। গত 8 অক্টোবর থেকে ইসরায়েল হিজবুল্লাহ গোলা বিনিময় চলছে। ওই দিনই গাজায় ইসরায়েল হামলা শুরু করেছে, আর গাজার সমর্থনে হিজবুল্লাহ হামলা করেছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা চেষ্টা করলেও গাজার যুদ্ধবিরতি হচ্ছে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। ইসরায়েলের অনেকেই লেবাননের সাথে যুদ্ধ এবং পূর্ণ যুদ্ধ চাচ্ছে, তবে অনেকে যুদ্ধ এড়াতেও চাচ্ছে, কারণ হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুত আছে তা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে। ইসরায়েল ইস্যুতে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ, চাপে জো বাইডেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের বিরোধিতা ক্রমশ বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে একের পর এক পদত্যাগ করেছেন রুশ কর্মকর্তারা। তারা ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ এই ঘটনায় পদত্যাগ করেছেন মরিয়ম হাসনাইন নামে মার্কিন স্বরাষ্ট্র বিভাগের বিশেষ এক সহকারী। তিনি বাইডেনের গাজা নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এটাকে গণহত্যা, সক্ষমকারী এবং আরব ও মুসলমানদের জন্য অনাবিল বলে আখ্যা দিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 মাসের মধ্যে অন্তত 9 জন মার্কিন কর্মকর্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পদত্যাগ করেছেন। বাইডেন প্রশাসন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে সমালোচকদের দাবি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরবতা ও সমর্থন মানবিক সংকট আরও ঘনীভূত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপ ক্রমশই বাড়ছে। তিনি যে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনের জন্য ফিট আছেন এটা প্রমাণ করতে তার উপর চাপ বাড়ছে। ইতিমধ্যেই তার ডেমোক্রেটিক দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার দাবি জোরালো হচ্ছে। খবর আল জাজিরার। গত সপ্তাহে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান ওঠে। ইনি গতকাল টেক্সাসের হাউস প্রতিনিধি লয়েড ডগেট প্রকাশ্যে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ডেমোক্রেটিক দলের কোনো সদস্য বাইডেনকে এই আহ্বান জানালেন, তবে একটু হলেও ভিন্ন কথা বলেছেন ওয়াশিংটনে হাউস প্রতিনিধি। এদিকে পদত্যাগকারীরা গাজা 38,000 বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা। ইউক্রেনের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার। ইউক্রেনের মধ্যাঞ্চলে মিরহরদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রুশ বিমান বাহিনীর হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে। মার্কিন সাময়িকী নিউজ উইক এই খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, পোলতোভা অঞ্চলের মিরহরদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, এই হামলা ইউক্রেনের 5টি সক্রিয় Su-27 যুদ্ধ বিমান ধ্বংস এবং মেরামতের জন্য রাখা আরও 2টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে ভিডিওটি ড্রোন দিয়ে ধারণা করা হয়েছে। এতে একটি বিস্ফোরণ দেখা গেছে। নিউজ উইক স্বতন্ত্রভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের বিমান বাহিনীর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম পোলতাভার একটি স্থানে আগুনের উপস্থিতি দেখিয়েছে, যা মিলে গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওটির ঘাঁটির
সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের উভয়ই পরস্পরের বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানকে প্রতিনিয়ত নিশানা করে হামলা চালিয়ে আসছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিমান ঘাঁটি এবং ক্রিম উপদ্বীপে অবস্থিত ঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যম হলো হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এর আগেও মিরহদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। 2023 সালের জুনে মস্কো এই ঘাঁটির অবকাঠামোতে আঘাত হেনেছে। এতে নির্দিষ্ট কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক আক্রমণের শুরুতেও ঘাঁটিটিতে হামলা করেছিল রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর সাবেক মুখপাত্র ইউরি ইগলাত সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরহদ বিমান ঘাঁটিতে রাশিয়ার হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিছু ক্ষতি হয়েছে, তবে শত্রু যা দাবি করেছে তেমন নয়। তিনি বলেছেন, ইউক্রেনের বিমান বাহিনী শত্রুকে প্রতিহত করতে এবং বিভ্রান্ত করতে সবকিছু করছে। এটি একটি যুদ্ধ এবং দুঃখজনকভাবে সরঞ্জামের ক্ষতি অস্বাভাবিক নয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা সম্পর্কে তথ্যের উৎস হিসেবে প্রায় ব্যবহৃত হওয়া কয়েকশো রুশ সামরিক ব্লগার বলেছেন, দুটি ইউক্রেনে Su-27 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং আরও 4টি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদানে ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে সমরাস্ত্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে। খবর রয়টার্স, RT ও NDTV-র। 30 বছর বয়সে বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সিস্টেম কিনেছিল ইসরায়েল। এই সিস্টেমগুলোর সবই M901 PSC-2 ব্যাটারি মডেলের। গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে পুরনো হয়ে যাওয়া এই সরঞ্জামগুলো আর ব্যবহার করবে না দেশটির সেনাবাহিনী। এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কিয়েভ। এই সূত্রে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো এই 8টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠাবে ইসরায়েল, তারপর সেখান থেকে সেগুলো ইউক্রেনে পাঠানো হবে। সোমবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ব্যাপারটি তুলেন ভ্যাসিলি নেবেনজিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের যে কেউ যত শক্তিশালী অস্ত্রই পাঠাক না কেন ধ্বংস করা হবে। গত 2 বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, সেগুলো প্রায় সবই ধ্বংস হয়েছে। আর একটি কথা বলবো আমি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বাইরে কোনো নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি গুরুতর হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী, যা এখনো চলছে। ওই অভিযানের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা। পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি সহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই ইস্যুতে এই পর্যন্ত প্রকাশ্যে কোনো পক্ষ অবলম্বনের ঘোষণা দেয়নি। রাশিয়ার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি। এ পর্যন্ত ইউক্রেনে কয়েক দফা সহায়তা পাঠিয়েছে ইসরায়েল, তবে সেসব সহায়তার সবই ছিল খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক ত্রাণ। গত বছর ইসরায়েলের কাছে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব, কট্টর পুতিন সমর্থক অরবানের ইউক্রেন সফরের রহস্য কি। ইউরোপে ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কাছের বন্ধুদের একজন ভিক্টর অরবান অভিবাসন বিরোধী নেতা, পুতিনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। পশ্চিমারা যখন পুতিনকে কথার বানে সিদ্ধ করাচ্ছেন তখন পুতিনকে পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে সমর্থন দিয়ে যাচ্ছেন অরবান। হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান এবার ইউক্রেনে গিয়ে হাজির হয়েছেন। 2 বছরের বেশি সময় আগে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম দেশটিতে গেলেন অরবান। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।